তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার টিচার একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তো তোমরা সকলে জানো তোমাদের হাতে কিন্তু এই টেস্ট পেপারটা, পর্ষদে যে টেস্ট পেপারটা দেওয়া হয় সেটা তোমাদের সকলের হাতে চলে এসেছে। আর হয়তো তোমরা অনেকে বাড়িতে টিউশন টিচারদের হাতে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে অলরেডি শুরু করে দিয়েছো। তো আমি তোমাদের জ্যোতি স্যার, তোমাদের জীবন বিজ্ঞানের স্যার, আমি তোমাদের এই টেস্ট পেপারগুলো সলিউশন করে দেখাবো। আগেও আমরা কি করেছি, আগে আমরা এবিটি এর টেস্ট পেপারটাও সলিউশন করেছি। তোমরা যদি বলো আমাদের কাছে WBHEও আছে, এটাও আমরা সলিউশন করে দেখাতে পারবো। তোমরা জাস্ট কি করতে হবে, তোমাদের কমেন্ট করতে হবে। ওই যে আমি বলেছিলাম যে ভোজবাড়িতে মিষ্টি খেতে আর কমেন্ট করতে করতে লজ্জা করতে নেই, কমেন্ট বক্স খালি রেখে কোনো লাভ নেই। কমেন্ট করে জানাবে তোমাদের যা নিড আছে, যা দরকার আছে। তো আমরা এই পর্ষদের টেস্ট পেপারটা আজকে সলিউশন করতে শুরু করব। তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর কি করবে তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তো তোমাদের সামনে দেখো আজকে আমরা পাতা ওপেন করে নিয়েছি 342। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো 342 পাতা, কারণ প্রথম দিকগুলো তোমরা হয়তো শুরু করেছো, আমি একটু মিডল দিক করে ধরেছি। তোমাদের যে পাতাটা দরকার সেই পাতাটা খালি কমেন্ট করে দেবে যে স্যার এই পাতাটা সলিউশন দরকার, বাস আমি হাজির হয়ে যাব, ঠিক আছে? আশা করছি সাউন্ড সমস্ত কিছু ক্লিয়ার থাকবে। অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে তাও তোমরা কমেন্টে জানাবে। আমরা শুরু করছি। আমার বকবকের চেয়ে সলিউশনটা বেশি দরকার তোমাদের। চলো ভালো একটা রং বেছে নিই। চলো, আর যে তোমরা পরীক্ষাতে যে 15 মিনিট সময় পাও না, 15 মিনিট আগে তোমাদের কোয়েশ্চেন দেয়, সেই সময়ে যে কি করতে হবে, বায়োলজিতে কোন স্ট্র্যাটেজিটাকে ফলো করতে হবে, শুধু বায়োলজি বলে নয়, অনেক সময় পরীক্ষাতে তোমরা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে পৌঁছাও যে আমার কিছুই পড়া হয়নি, আমি কিছুই পারবো না, এই পারবো না, ওই ভুল হচ্ছে, ওই ভুল হচ্ছে। তো এইগুলো একটু শান্ত মাথাতে বোঝাবো তোমাদের। ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভিডিওটা লাস্টে কয়েকটা টিপস দেবো, সেই টিপসগুলোকে একটু, বা মিডল দিকেও একটু টিপস দেবো, সেগুলো একটু মনে রাখবে যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট একটু ভালো হয়। চলো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখ। আচ্ছা, লিখতে বলেছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। প্রথমটা দেখি কি বলেছে। প্রথমটা বলেছে আমাদের নিম্নলিখিত কোন বক্তব্যটি ট্রপিক চলনের ক্ষেত্রে সঠিক তা নির্বাচন করো। আচ্ছা, কোন বক্তব্যটি ট্রপিক চলনের ক্ষেত্রে সঠিক, ভালো করে বোঝো ট্রপিক চলন কাকে বলে। প্রথমে এটুকু বোঝো যে ট্রপিক চলন কাকে বলে। প্রথম তো ট্রপিক চলন মানে হচ্ছে দিক নির্ণীত চলন। প্রথম কথাটাই হচ্ছে দিক নির্ণীত, প্রথম কথাটাই হচ্ছে দিক নির্ণীত চলন। তার সাথে সাথে কি, তার সাথে সাথে এ হচ্ছে আমাদের কি করে, উদ্দীপকের গতিপথ অনুসরণ করে, তাই না? উদ্দীপকের গতিপথ অনুসরণ করছে, উদ্দীপকের গতিপথ অনুসরণ করছে। আর কি, এটা হচ্ছে আবিষ্ট বক্র চলন, এটা হচ্ছে একটা আবিষ্ট বক্র চলন। তো দেখো আমাদের যে ট্রপিক চলনটা রয়েছে, এই ট্রপিক চলনটা হচ্ছে এক ধরনের, দিক নির্ণীত চলন, এক ধরনের কি না উদ্দীপকের গতিপথ অনুসরণ করে চলে। আর কি হচ্ছে একটা আবিষ্ট বক্র চলন। কেন আবিষ্ট বক্র চলন? কারণ সে একটা বৃদ্ধিজনিত চলন এবং চলার পথে সে বাঁক সৃষ্টি করে, তাই না? তো ট্রপিক চলন আশা করছি আগের অনেক ভিডিওতে আমি আরো ভালোভাবে বুঝিয়েছিলাম। তোমরা এখানে দেখো যে ট্রপিক চলন হচ্ছে এক ধরনের দিক নির্ণীত চলন, ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসরণ করে চলে, ট্রপিক চলন হচ্ছে আমাদের আবিষ্ট বক্র চলন। তো এই পয়েন্টগুলো যে অপশনে মিলবে সেই পয়েন্টটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি হচ্ছে এখানে দেখো, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, উদ্দীপকের তীব্রতা দ্বারা কে নিয়ন্ত্রিত হয়? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের ন্যাস্টিক চলন। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের ন্যাস্টিক চলন, তাই না? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন। তাহলে এটা হলো না। আচ্ছা, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, সামগ্রিক স্থান পরিবর্তন হয়ে গেলে সেটা সামগ্রিক চলন হয়ে যাবে, সেটা আর আমাদের টপিক চলনের মধ্যে আসবে না। আর কি, ভলবক্স নামক শৈবালে এই প্রকার চলন অবশ্যই দেখা যায় না, সেখানে ট্যাকটিক চলন দেখা যায়। আর সব থেকে দেখো লাস্ট অপশন যেটা রয়েছে সেটা কি রয়েছে, যে ভলবক্স নামক শৈবালে এই প্রকার, সরি, এটি একটি উদ্দীপকের গতিপথ অভিমুখ নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ উদ্দীপকের গতিপথ অনুসরণ করছে, তার সাথে সাথে অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? যে এক ধরনের আবিষ্ট বক্র চলন। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো তোমরা একটু মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন পড়ি আমরা। সঠিক জোটটি নির্বাচন করো। সেরিব্রাম দেহের ভারসাম্য রক্ষা করে। দেখো সেরিব্রাম কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে না, সেরিব্রাম কখনোই দেহের ভারসাম্য রক্ষা করে না, সেরিব্রাম দেহের ভারসাম্য রক্ষা করে না। কে করে? দেহের ভারসাম্য রক্ষা কে করে? দেহের ভারসাম্য রক্ষা করে আমাদের সেরিবেলাম, সেরিবেলাম, ঠিক আছে, সেরিবেলাম। এটাকে কি বলা হয়? লঘু মস্তিষ্ক বলা হয়। এটাকে কি বলা হয়? লঘু মস্তিষ্ক বলা হয়, তাই না? ক্লিয়ার? তাহলে এইটা হবে না অ্যান্সার। হাইপোথ্যালামাস বুদ্ধিমত্তা বা আবেগ নিয়ন্ত্রণ এটা করে না, গুরু মস্তিষ্ক করে। সেরিবেলাম দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ওকে, আচ্ছা। তাহলে মেডালা অবলাঙ্গাটা, এই মেডালা অবলাঙ্গাটার বাংলাটা কি? মেডালা অবলাঙ্গাটার বাংলা হচ্ছে, আমি সাইডে লিখছি, মেডালা অবলাঙ্গাটার বাংলাটা হচ্ছে, এটা আমি কমিনি হালকা। মেডালা অবলাঙ্গাটার বাংলা হচ্ছে কি? সুষুম্না শীর্ষক। কি? সুষুম্না
শীর্ষক তালবস্যের দীর্ঘী হতে পারে, তোমরা একবার দেখে নেবে এটা। তো সুষুম্না শীর্ষক, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। মেডালা অবলাঙ্গাটা আমাদের হৃদস্পন্দন এবং খাদ্য গলাধাকরণ নিয়ন্ত্রণ করে। তাহলে বাদ বাকিগুলো যেমন ভুল। সেরিব্লাম আমাদের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আর আমাদের হাইপোথ্যালামাস দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস কি শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? না, হাইপোথ্যালামাস আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে আমাদের তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, তাই না? এগুলো নিয়ন্ত্রণ করে। আরো দেহে বহুত বহুত মানে অনেক অনেক কার্য আছে যেগুলো হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্ষুধা মানে তোমাদের যে খিদে পাচ্ছে সেটাও হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলো। কোন পেশিটি অ্যাবডাকশন করে থাকে? আমি একটা ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছিলাম। তুমি হাতটাকে উপরে তুলছো, এটা হচ্ছে অ্যাবডাকশন। হাতটাকে কাছে নিয়ে আসছো, এটা হচ্ছে অ্যাডাকশন। তুমি হাতটাকে এইরকম আছে, তুমি হাতটাকে এরকম ভাবে নিয়ে আসছো, সেটা হচ্ছে ফ্লেক্সার। তুমি হাতটাকে এরকম ভাবে খুলে দিচ্ছ, সেটা হয়ে যাচ্ছে এক্সটেন্সার। তাহলে এইগুলো কে করে? ফ্লেক্সার। তুমি হাতটাকে কাছে নিয়ে আসছো, ফ্লেক্সার। এক্সাম্পল হচ্ছে বাইসেপ। তুমি হাতটাকে এরকম ভাবে খুলে দিচ্ছ, সেটা হয়ে যাচ্ছে তোমার এক্সটেন্সার। এক্সাম্পল হচ্ছে ট্রাইসেপ। তুমি হাতটাকে এরকম ভাবে উপরে ওঠাচ্ছ, সেটা হচ্ছে অ্যাবডাকশন। তার এক্সাম্পল হচ্ছে ডেল্টয়েড। তুমি কি করছো? হাতটাকে এরকম ভাবে নিচে নিয়ে চলে আসো, নিজের বডি অ্যাক্সিসে বডি অক্ষের কাছে নিয়ে চলে আসো, সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে কি? ল্যাটিসমাস ডরসি। আর যে অক্ষ আমাদের মানে একটা অক্ষের চারিদিকে ঘোরাতে সাহায্য করে সেসব পেশির নাম হচ্ছে পাইরিফর্মিস, তাই না? তাহলে এতগুলো তোমাদেরকে আমি জিনিস এখানে ইনফরমেশন দিয়ে দিলাম। তাহলে এখানে কি বলেছে যে কোন পেশিটি অ্যাবডাকশন করে থাকে? অ্যাবডাকশন বলতে কি? যে আমাদের বডি এক্সিসের এই যে তোমরা, আমি একটা মানুষ এঁকেছিলাম, মনে পড়ছে? এখানে একটা ছোট্ট মানুষ এঁকেছিলাম, এবং এই মানুষটার হাতটা এই যে বডি এক্সিসে যদি দূরে যায় তাহলে সেটাকে বলা হয় অ্যাবডাকশন। যদি কাছে আসে তাহলে হয়েছে অ্যাডাকশন। দেখো ভালো করে এখানে বোঝো। এই যে অ্যাবডাকশন কি করছে? হাতটা আমাদের দূরে যাচ্ছে। কোথা থেকে দূরে যাচ্ছে? আমাদের যে বডি অক্ষ আছে সেখান থেকে দূরে যাচ্ছে। যদি কাছে আসে তখন কার কাছে আসে? আমাদের বডি এক্সিসে যদি কাছে আসে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডাকশন। তাহলে এই যদি অ্যাবডাকশনের এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করে তাহলে তোমরা কি করবে? ডেল্টয়েড করবে কারেক্ট অ্যান্সার। কি করবে? ডেল্টয়েড করবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার এই ডেল্টয়েড, এবার এই যে ডেল্টয়েড রয়েছে, এই ডেল্টয়েড বাদে যে অপশনগুলো রয়েছে সেগুলো কি? বাইসেপস। বাইসেপস হচ্ছে একটা ফ্লেক্সার পেশি। বাইসেপস হচ্ছে একটা ফ্লেক্সার। ট্রাইসেপস হচ্ছে একটা এক্সটেন্সর। ট্রাইসেপস হচ্ছে একটা এক্সটেন্সর। আর পাইরিফর্মিস হচ্ছে একটা কি? রোটেটর। পাইরিফর্মিস হচ্ছে রোটেটর, ঠিক আছে। একটা অপশন না যেটা অ্যান্সার সেটাই বলে দিয়ে চলে যাচ্ছি না, সমস্ত অ্যান্সারগুলোকে আমি তোমাদেরকে কেন হলো না অপশনগুলো সেটাকেও আমি কিন্তু বোঝাচ্ছি, এমন নয় যে একদম স্পিড রান করে চলে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন। মাইটোসিস হলো একটি কি বলেছে? মাইটোসিস হলো একটি। মাইটোসিস কি? মাইটোসিস কি? আচ্ছা, মাইটোসিস যদি বলি, মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করে এই জায়গাটাতে। একটা কোষ আছে এখানে, এইটা এন অথবা 2n হতে পারে, হ্যাপ্লয়েডও হতে পারে, ডিপ্লয়েডও হতে পারে। এইবার এই কোষে যদি একটা কোষ বিভাজন হয়, তাহলে এই কোষটা থেকে যদি দেখছি আমরা যে দুটো কোষ বিভাজিত হয়েছে, এবং কি দেখছি যে আগের কোষটা যেমন সাইজের ছিল এটাও কিন্তু ঠিক তেমন সাইজেরই হয়েছে, তাহলে এইটাও n অথবা 2n, এটাও n অথবা 2n। বুঝতে পারলাম? যদি এই প্রাইমারি কোষটা, মাতৃকোষটা যদি আমি n এর নিই, তাহলে বিভাজিত হওয়ার পরেও সেটা n থাকবে, n/2 বা 2n হয়ে যাবে না। বুঝতে পারলাম? যদি আমরা মাতৃকোষটা মানে তুমি এরকম ভাবে ভালো করে বোঝো এই জিনিসটাকে, আমি যদি এখানে যদি এরকম ভাবে বোঝানোর চেষ্টা করি আমি, যেটা n, এটা n, এটাও n, ঠিক আছে। যদি এখানেও একটা মাইটোসিস হয় এবং এটা 2, ঠিক আছে, এটা হচ্ছে 2n, এখানেও একটা কোষ বিভাজন হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভাজনের পরে একদম সেম সাইজের বিভাজিত হয়েছে। তাহলে 2n থেকে দুটোই 2n হচ্ছে, n থেকে দুটোই n এ বিভাজিত হচ্ছে। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন। কি বিভাজন বলা হয়? সমবিভাজন। এটা কোন কোষ বিভাজনে হয়? এইটা মাইটোসিস কোষ বিভাজনে হয়। এটা কোন কোষ বিভাজনে হয়? মাইটোসিস কোষ বিভাজনে হয়। ঠিক বোঝাতে পেরেছি? তাহলে এই ধরনের কোষে হচ্ছে মাইটোসিস, যেখানে একটা মাতৃকোষ থেকে কোষটা দুটো কোষে বিভক্ত হবে এবং সম আকারে বিভাজিত হবে, সম আকারে বিভক্ত হবে, ঠিক আছে। এমন নয় যে একটা বড় কোষ আছে সেইখান থেকে একটা ছোট ছোট দুটো কোষ বিভাজিত হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু কখনোই হবে না। বুঝতে পারলাম? একদম সম বা সমবিভাজন হবে এটাকে, ঠিক আছে। বুঝতে পারলাম? তাহলে এখানে কোয়েশ্চেনটা দেখো যে মাইটোসিস হলো এক ধরনের সমবিভাজন। মাইটোসিস হলো এক ধরনের সমবিভাজন, ঠিক আছে। বুঝতে পারলাম? হ্রাস বিভাজন কোথায় হয়? হ্রাস বিভাজন হয় মিওসিসে। হ্রাস বিভাজন হয় মিওসিসে। প্রথমে হ্রাস বিভাজন পরে সমবিভাজন হয় না, প্রথমে সমবিভাজন পরে হ্রাস বিভাজন হয় না। এই প্রথমে হ্রাস বিভাজন পরে সমবিভাজনটা হয় তোমাদের মিওসিসে, ঠিক আছে, সেটা হয় তোমাদের মিওসিসে। দেখো এইখানে আমি যদি বলি
এখানে যদি আমি বলি দেখো ঠিক এরকম ব্যাপারটা বুঝো, এখানে একটা বড় কোষ থাকে যেটা অলওয়েজ 2n হয়, এখান থেকে প্রথমে ডিভাইড হয়ে ছোট ছোট দুটো n কোষে বিভাজন হয়, দুটো n কোষে বিভাজন হয়, দেন এই কোষ দুটো আবার সমবিভাজন হয়ে n কোষে বিভক্ত হয়। এই যে প্রসেসটা আঁকলাম না এই পাশে, এই প্রসেসটা হবে তোমাদের কি বলতো, এই প্রসেসটা হয়ে যাবে তোমাদের মিওসিস। এই প্রসেসটা কিন্তু মিওসিস। কেন মিওসিস? দেখো এইখানে কি হয়, যে ডিএনএ সংখ্যা থাকে 2n, এইখানে সরি যে 2n রয়েছে মানে যে সরি ডিপ্লয়েড ছিল, সেই ডিপ্লয়েডটা হয়ে গেছে এখানে হ্যাপ্লয়েড। এটা তো ডিপ্লয়েড ছিল, এই যে এই কোষগুলো হয়ে যায় হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, 2n থেকে n হয়ে যাচ্ছে, যদি 46টা থাকে হয়ে যাবে কি 23টা ক্রোমোজোম সংখ্যা, তাই না? বোঝাতে পারলাম? তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের মিওসিস 1, এটা হয়ে যাবে মিওসিস 1, আর এই পাশে ঠিক এই যে এই দুটো যে ঘটনাটা ঘটছে এইটা হয়ে যাবে তোমাদের মিওসিস 2, এটা হয়ে যাবে তোমাদের মিওসিস 2। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, তাহলে এইটাকে হ্রাস বিভাজন বলা হয়। এইটাকে কি বলা হয়? হ্রাস বিভাজন। আচ্ছা, কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে? কারণ ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাচ্ছে। এবার কোথায় হচ্ছে সেটা? সেটা হচ্ছে তোমাদের কিন্তু মিওসিস 1-এ হচ্ছে, মিওসিস 2-তে কিন্তু হচ্ছে না। কিন্তু অল ওভার প্রসেসটা যেহেতু মিওসিসের আন্ডারে আসছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মিওসিসকে হ্রাস বিভাজন, আর মাইটোসিসকে সমবিভাজন। ঠিক আছে, যদি বলে এটা কোথায় ঘটে, তাহলে রেণু মাতৃকোষে ঘটে। ঠিক আছে, জনন মাতৃকোষে ঘটে। যদি বলে মাইটোসিস কোথায় ঘটে, তাহলে তোমরা বলবে যে কোষীয় অঙ্গ বিভেদন দশা, বা বলতে পারো যে কোনো জায়গাতে ক্ষয় পূরণ বা বৃদ্ধি হওয়ার জন্য, এই যে আমাদের টিকটিকি লেজ কেটে যায়, বা আমাদের আঙুলে কোথায় যদি কেটে যায়, পায়ে কেটে যায়, তাহলে সেই জায়গাটা ক্ষত সৃষ্টি হয়, আবার পরবর্তীকালে সমান পূরণ হয়ে যায়। তো সেগুলো কিসের জন্য হচ্ছে? সেগুলো সব কিন্তু তোমাদের মাইটোসিসের জন্য হচ্ছে। ঠিক আছে, একমাত্র গ্যামিট উৎপাদনের সময় তোমাদের মিওসিস কাজে লাগে। ঠিক আছে, বেশ। এবার বলছে দেখো, মানব পরিস্ফুরণে কোন দশায়, এই যে এই কোশ্চেনটা করছি আমরা, মানব পরিস্ফুরণে কোন দশায় জননগ্রন্থি পরিপূর্ণতা পায়? তাহলে একদম দেখো শৈশব দশাতে অবশ্যই জনন গ্রন্থি আমাদের পরিপূর্ণতা হয় না, বার্ধক্য দশাতে তো তখন হয়ে গেছে, সদ্যজাত দশাতে তো একদমই হয় না। তাহলে একটাই অপশন পড়ে রইলো, সেটা হচ্ছে বয়ঃসন্ধি দশা। বয়ঃসন্ধি দশাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার দশা বা ঝড় ঝঞ্ঝার পিরিয়ড। এই দশাতেই তোমরা কিন্তু এখন আছো, এবং এইখানেই তোমরা কিন্তু নানা ধরনের উল্টা পাল্টা সোজা উল্টো যা হয় সেই কাজগুলোকে তোমরা করে বেড়াবে। একদম যেটা তুমি জানো সেটাই একদম ঠিক, তুমি নিজেদের মনে হবে, পরবর্তীকালে তোমরা দেখবে যে এইসব ভাবনাগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে ঝড়ো ঝঞ্ঝার পিরিয়ডটা যদি তোমরা ঠিকঠাকভাবে কাটিয়ে নিতে পারো, তারপরে দেখবে তোমাদের কিন্তু যে পরবর্তী দশা আসবে সেটা কিন্তু খুব স্মুথ চলছে। ঠিক আছে, চলো, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। দেখো, এই জিনিসগুলো করতে আমি তোমাদের আগে ট্রিক বলেছিলাম, মনে পড়ছে যে তোমরা আমার আগে ক্লাস করে থাকো, তাহলে আমি একটা ট্রিক বলেছিলাম। কি ট্রিক বলেছিলাম? না, তুমি যদি যৌন জননটাকে জানো বা তুমি যদি অযৌন জননটাকে জানো, তাহলে তুমি যেইটা জানো সেইটাকে নিয়ে কোয়েশ্চেনটাকে সলভ করবে। মানে তোমাকে যদি দুটা দিকে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে, দেখো আমি কেমন ভাবে সলভ করবি, ধরো ধরো আমি অযৌন জননটাকে জানি, যদি আমি অযৌন জননটাকে জানি তাহলে আমি শুধু এই দিকটা নিয়েই আমি কোয়েশ্চেনটাকে সলভ করব, এই দিকটা দেখার আমার দরকার হবে না। যদি তুমি যৌন জননটাকে জানো তাহলে তুমি এই দিকটা পড়বে, এই দিকটাকে দেখার কোনো দরকার নেই, কারণ এই দিকটা নিয়ে আমাদের কোনো দরকার নেই। তাহলে আমি যদি ধরো জানি যে অযৌন জননটা আমি ভালো করে পরীক্ষাতে পড়ে গেছে, তাহলে তুমি পড়বে এটি একটি জনিত্রী জীব থেকে হয়, তুমি বলবে হ্যাঁ, অযৌন জনন তো একটা জনিত্রী জীবই লাগে, তাই না? যৌন জননে দুটো লাগে, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, একটা কারেক্ট হচ্ছে। বেশ, অপত্য জীবের সৃষ্টি হয়, অপত্য জীবের সৃষ্টি হয়, অবশ্যই হয়। আচ্ছা, এটা তো একটি পয়েন্ট যে একটি জনিত জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়, তাহলে এটা অবশ্যই কারেক্ট হচ্ছে। তারপর বলেছে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। হ্যাঁ, কোষ বিভাজন, তোমার দ্বিবিভাজন বহু বিভাজন পড়েছো, তাই না? তাহলে কোষ বিভাজনের মাধ্যমেই তো হচ্ছে, তাহলে এইগুলো রেণু উৎপাদনের মাধ্যমেও হচ্ছে, তাহলে অবশ্যই এটাও কিন্তু সঠিক। কিন্তু এইখানে দেখো যে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস, মিওসিস কখনো অযৌন জননে আসে না, তাহলে এই অপশনটা ভুলে যাচ্ছে। তারপর কি বলেছে যে এখানে অপত্য জীবের মধ্যে প্রকরণ ঘটে না, অযৌন জননে কখনোই অপত্য জীবের মধ্যে প্রকরণ ঘটে না, তাহলে এটা ভুলে যাচ্ছে। তাহলে ঠিক কোনটা? ক আর খ, মানে 1 আর 2। তাহলে 1 আর 2 কোথায় রয়েছে? দেখো ঘ অপশনে রয়েছে 1 আর 2। তাহলে আমাকে কি এই যৌন জনন দিকটা দেখতে হলো একবারও? যৌন জননটাকে আমি দেখলাম না, দেখলাম না, ওটা না দেখে কিন্তু আমি এটাকে শুরু করে দিলাম, তাই না? বুঝতে পেরেছি আমি? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটাকে করা যাক। তাহলে এই ট্রিকগুলো তোমরা নেবে, তাহলে পরীক্ষাতে তোমাদের সময়টা একটু বেঁচে যাবে, অনেকটা কম সময় খরচ হবে, সময়টা তোমাদের অতটা লাগবে না। ঠিক আছে,
এইগুলো ট্রিক আছে, এই ট্রিকগুলো তোমরা আমার ক্লাস করলেই তোমরা জানতে পারবে। বেশ, কি বলেছে, সুপ্রজনন বিদ্যার জনক হিসেবে পরিচিত হলেন। দেখো এই কোয়েশ্চেনটা তুমি যদি নাও জানো তাও কিন্তু সলভ হয়ে যাবে। আচ্ছা, এই আগের ট্রিকটা যে বুঝে গেছে সে যদি ভালো একদম যদি বুঝে গেছো তাহলে তোমরা একটা কমেন্টে স্মাইলি দিয়ে দেবে, ঠিক আছে, কমেন্টে একটা স্মাইলি দিয়ে দেবে। আচ্ছা, সুপ্রজনন বিদ্যার জনক হিসেবে পরিচিত হলেন। দেখো হুগো দা ব্রিজ নিউট্রিশন তত্ত্ব দিয়েছিল, তাহলে এটা হবে না। ডারউইন আমাদের অভিব্যক্তি তত্ত্ব দিয়েছিল, আর সিডনি ফক্স কি বলেছিল, এটা তোমাদের কমেন্টে জানাবে যে সিডনি ফক্স কি বলেছিল, হট ডাইলুট স্যুপ বলেছিল, না কোয়াসারভেট বলেছিল, না মাইক্রোস্ফিয়ার বলেছিল, এটা আমার তোমাকে কমেন্টে জানাবে। তাই এটাও তোমাদের অ্যান্সার হবে না, তোমাদের অ্যান্সার হয়ে যাবে মেন্ডেল, মেন্ডেল হয়ে যাবে তোমাদের উত্তর। বেশ, এবার বলেছে স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগের ফিনোটাইপ হলো। দেখো যদি ক্যাপিটাল বি থাকতো, তাহলে আমরা বলতাম এটাকে কালো। স্মল বি আছে মানে হচ্ছে এটা সাদা, স্মল বি মানে হচ্ছে এটা সাদা, তাহলে স্মল বি তার মানে সাদা। ক্যাপিটাল আর মানে হচ্ছে অমসৃণ, ক্যাপিটাল আর মানে হচ্ছে অমসৃণ, ঠিক আছে। যদি স্মল আর থাকতো তাহলে হচ্ছে মসৃণ। তাহলে সাদা অমসৃণ কোথায় রয়েছে, সাদা বর্ণ অমসৃণ, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, বাদ বাকিগুলো হবে না। বুঝাতে পারলাম? এগুলো তোমরা মনে রাখবে, এগুলো না মনে রাখলে তোমাদের কিন্তু 1 নাম্বার ডাহা চলে যাবে, তোমরা কিছু করতে পারবে না, একটা কোয়েশ্চেন তো থাকবে। আচ্ছা বলেছে থ্যালাসেমিয়ার বাহক মাতা ও পিতার সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। এটাও কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছিলাম, তবুও আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। এই যে থ্যালাসেমিয়ার বাহক আমাদের, হ্যাঁ পিতাটাকে প্রথমে নাও, পিতা। আচ্ছা, এটার বাহক বলেছে, দুজনকেই বাহক বলেছে, বাহক পিতা আর বাহক মাতা। তাহলে বাহক পিতাকে কি দিয়ে ডিনোট করব, এটা দিয়ে ডিনোট করবো আমরা, বাহক মাতাকেও এটা দিয়ে ডিনোট করব, তাই না। এইবার এদের মধ্যে যদি ক্রস করাই তাহলে কি হবে, এই ক্যাপিটাল আরটার সাথে এই ক্যাপিটাল আরটাকে মেলাও, দেখো ক্যাপিটাল আর এই ক্যাপিটাল আরটাকে এই স্মল আরটার সাথে মেলাও, তাহলে এইটা হয়ে যাবে এরকম। আর এই স্মল আরটাকে ক্যাপিটাল আর এর সাথে মেলাও, দেখো ক্যাপিটাল আর স্মল আর, এবং এই স্মল আরটাকে স্মল আর এর সাথে মেলাও, দেখো স্মল আর হয়ে গেল। তাহলে এইটা একদম প্রকট হবে, তাই না, স্বাভাবিক হবে, এইটা হয়ে যাবে স্বাভাবিক, এইটা হয়ে যাবে বাহক কিন্তু স্বাভাবিক, এইটাও হয়ে যাবে বাহক কিন্তু স্বাভাবিক, কিন্তু এইটা হয়ে যাবে তোমাদের আক্রান্ত। আচ্ছা, আমি কিন্তু কোনো কন্যা বা কোনো পুত্র এরকম কিছু লিখছি না, তার কারণ থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এখানে তুমি কোনটা কন্যা হবে কোনটা পুত্র হবে এটা তুমি কিন্তু ডিনোট করতে পারো না। বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো 4টের মধ্যে একটাই আক্রান্ত হচ্ছে, তাহলে তোমরা অ্যান্সার কি লিখবে, 25%। কি অ্যান্সার লিখবে, 25%। দেখো 25% এখানে অ্যান্সার আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে উত্তর, বাদ বাকিগুলো হবে না, ঠিক আছে। চলো, বলেছে মিলার ও উডের পরীক্ষায় সংশ্লেষিত জৈব যৌগ ছিল। মিলার আর উডে যে পরীক্ষাটা করেছিল সে তার মধ্যে কি কি উৎপন্ন হয়েছিল, অনেকগুলো জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছিল, তার সাথে সাথে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। যদি বলে কি অ্যামাইনো অ্যাসিড, একটা নাম লিখো, প্রথমে অ্যালানিন বলতে পারো, কি বলতে পারো, অ্যালানিন বলতে পারো, ঠিক আছে। চলো অ্যালানিন বলে দেবে, আরো অনেক আছে, তোমরা একটা মনে রাখবে, লাইসিনও হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, উটের অতিরিক্ত জল সঞ্চয়ের ক্ষমতার কারণ। উটের অতিরিক্ত জল সঞ্চয়ের ক্ষমতার কারণ হলো, দেখো ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, যে উটের অতিরিক্ত জল, ওই যে কুঁচটা থাকে না উটের, এই যে এরকম ভাবে পুরো বডিটা কুঁচ থাকে, এই কুঁচের মধ্যে কি জল থাকে না, এই কুঁচের মধ্যে ফ্যাট থাকে। এই ফ্যাটের যখন জারণ হয় তখন জল উৎপন্ন হয়, 100 গ্রাম ফ্যাট জারণ হয়ে 110 গ্রাম জল উৎপন্ন করে। তাছাড়া কি হয়, ওদের দেহের মধ্যে যে ঘর্মগ্রন্থিগুলো আছে সেগুলো অনেক কম থাকে। তোমার শরীরে যদি ঘর্মগ্রন্থি বেশি থাকে তুমি বেশি পরিমাণ ঘামবে, বা যার শরীরের এই যে ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থির সংখ্যা কম সে একটু কম ঘামবে। তাহলে উটের যে ত্বক আছে ওর মধ্যে ঘর্মগ্রন্থির সংখ্যা অনেকটাই কম। তার সাথে সাথে কি, ওই যে আরবিসি আছে, উটের যে আরবিসি আছে সেই আরবিসিটা নর্মাল আরবিসি থেকে আরো বেশি জল সঞ্চয় করে রাখতে পারে, যদি বলি যে উটের আরবিসির যে শেপ হয় সেটা কেমন, গঠনটা কেমন, তোমরা বললে ডিম্বাকার। কেমন হয়, ডিম্বাকার, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এখানে কি আছে,
লোহিত, এদের লোহিত রক্তকণিকা লম্বাটে না, এদের ডিম্বাকার। এদের দেহে অনেক ঘর্মগ্রন্থি থাকে না, এদের দেহে কম ঘর্মগ্রন্থি থাকে। এদের মল ও মূত্রে কম পরিমাণ জল থাকে, হ্যাঁ এদের মল এবং মূত্রে অনেক কম পরিমাণ জল থাকে, কারণ ম্যাক্সিমাম জলটাই পুনঃশোষিত হয়ে যায়। এদের কুঁজে জল সঞ্চয় করা থাকে না, এদের কুঁজে ফ্যাট সঞ্চয় থাকে, জলের জায়গাতে এদের ফ্যাট থাকে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এদের যে নিউক্লিয়াস আছে, এদের নিউক্লিয়াস সরি আরবিসির মধ্যে যে নিউক্লিয়াস আছে এদের, এবার এইটা অনেক বইয়ে তোমরা ভাবে যে নিউক্লিয়াস বিহীন আরবিসি, এটা নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক ঝগড়া হেনাতেনা অনেক কিছু হয়, কিন্তু তোমরা জেনে রাখবে লামা এবং ক্যামেল, মানে উট এবং লামা, এই দুটি প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এবং এইটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, পরবর্তীকালে কেউ বলে নেই, কেউ বলে আছে, হয়তো ম্যাচিওর পজিশনে গিয়ে কেউ বলে যে এটা বিলুপ্ত হয়ে যায়। তো এই নিউক্লিয়াস ব্যাপারটা তোমরা পরীক্ষাতে উল্লেখ না করাটা সব থেকে ভালো। তোমরা বলবে যে আরবিসি হচ্ছে ডিম্বাকার এবং এটা জল শোষণের ক্ষমতাটা সব থেকে বেশি, অনেকটা বেশি পরিমাণ জল নিজের মধ্যে শোষণ করে রাখতে পারে। আচ্ছা নেক্সট, আচরণগত অভিযোজনের একটি উদাহরণ হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে হচ্ছে যে তোমাদের ভিভিপ্যারি জার্মিনেশন। ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হওয়া। দেখো ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া, এটা হবে না। কেন হবে না? কারণ ক্যাকটাসের পাতা তোমাদের আর তোমাদের যে মাছের পটকা আছে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে তোমাদের আলাদা বৈশিষ্ট্য। আচ্ছা, মাছের দেহের পটকা, এটাও হবে না। তোমরা আচরণগত দেখো, আচরণগত তোমাদের দুটোই তোমাদের কিসে আছে, সিলেবাসে আছে। একটা হচ্ছে তোমাদের শিম্পাঞ্জি আর একটা হচ্ছে তোমাদের মৌমাছি। তাহলে মৌমাছি নৃত্য এখানে দেখতে পাচ্ছ যে কর্মী মৌমাছি নৃত্য বলা হয়, এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের যদি যদি বলে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, দেখো লবণাম্বু যে সব জায়গা, ম্যানগ্রোভ অঞ্চলে যেসব উদ্ভিদগুলো বসবাস করছে বা যেসব উদ্ভিদগুলো গ্রো হচ্ছে, তাদের যে বীজগুলো হয় বা ফলের মধ্যে যে বীজ থাকে, সেই বীজ থেকে যদি গাছ উৎপন্ন করতে হয়, তারা কি করে ওই বীজের মধ্যে কিন্তু ওই গাছটাকে জার্মিনেশন করিয়ে দেয়, তারপর সেটা মাটিতে পড়ে। মানে ওই গাছে অবস্থা থাকাকালীনই ওর মধ্যে কিন্তু জার্মিনেশন হয়ে যায়। এটাকে বলা হয় ভিভিপ্যারি জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা জেনারেলি ম্যানগ্রোভ অঞ্চলে যেসব উদ্ভিদগুলো থাকে তাদের মধ্যে দেখা যায়। আর তোমরা জানো যে ক্যাকটাসের পাতা কাঁটায় পরিণত কেন হয়? তার কারণ হচ্ছে যে জল যাতে বেশি পরিমাণ আমাদের বাষ্পমোচন দ্বারা বেরিয়ে না যায়, জলটা যাতে বডির মধ্যে থাকে। ঠিক আছে, এই যে কাঁটার গাছ, ঠিক আছে, এই যে কাঁটার গাছ, এই যে কাঁটাগুলো হচ্ছে পাতা, আর এটা হচ্ছে কাণ্ড। এই কাণ্ডটাকে কি বলে? পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, তাই না? আশা করছি এগুলো তোমরা জানো। আমি আগের ক্লাসে এগুলো অনেক ডিসকাস করেছি, তোমরা আগের ক্লাসগুলো মিস করে থাকলে সেই ক্লাসগুলোকে তোমরা করে নেবে। তো এটা অ্যান্সার হয়ে যাবে শ্রমিক মৌমাছি নৃত্য। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। চোরা শিকার, গরিলার বিপন্নতার বৃদ্ধি, হটস্পট স্থান নির্ধারণ, স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা, গ্রিনহাউস গ্যাস, ইউট্রোফিকেশন, বহিরাগত প্রজাতি, ল্যান্ডানা, তেলাপিয়া। ভালো করে পড়বে কোনটা সঠিক নয়, তার মানে তিনটে সঠিক আর একটা কিন্তু সঠিক নয়। দেখো এই গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসের জন্য কি ইউট্রিফিকেশন হয়? না, ইউট্রিফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম হয়। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইটা কিন্তু তোমাদের কার জন্য হয়? ইউট্রিফিকেশনের জন্য অ্যালগাল ব্লুম হয়। ঠিক আছে, শৈবালের যে অতিবৃদ্ধি সেটাকে বলা হয়। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ভুল দেওয়া আছে, বাদ বাকিগুলো সব কিন্তু কারেক্ট। বহিরাগত প্রজাতি ল্যান্টানা এবং তেলেপিয়ার জন্য কিন্তু আমাদের দেশীয় অনেক মাছগুলো অনেক মারা গেছে, অনেক তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। চলো নেক্সট, এক্সিত সংরক্ষণে একটি উদাহরণ হলো। আচ্ছা, এক্সিত মানে কি? এক্সিত মানে আগের দিন বুঝিয়েছিলাম যে জঙ্গলে কোনো একটা বাঘ আছে, তুমি শখের জন্য কি করলে, সেই বাঘটাকে নিয়ে চলে এলে, নিজের ঘরে রেখে দিলে, যে আমাকে খেয়ে নে, আমাকে খেয়ে তোদের খিদে মিটিয়ে নে, এরকম যদি তোমরা ভাবো, মানে কি হচ্ছে যে জঙ্গল থেকে কোনো একটা প্রাণী যদি তুমি চিড়িয়াখানাতে রাখছো, সেটা হচ্ছে এক্সিতু। যদি জঙ্গলটার মধ্যেই তাকে তুমি সংগ্রহ করছো, তাকে বলা হবে ইনসিতু। তাহলে এর মধ্যে কোনটা এক্সিতু বলা হচ্ছে? এর মধ্যে কোনটা এক্সিতু? সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হচ্ছে ইনসিতু, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইনসিতু, করবেট জাতীয় উদ্যান হচ্ছে ইনসিতু। তাহলে ক্রায়ো সংরক্ষণ হচ্ছে একমাত্র এক্সিতু। যদি বলে ক্রায়ো সংরক্ষণে কি ব্যবহার করা হয়, তাহলে বলবে যে N2 ব্যবহার করা। যদি বলে কত ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে -196 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। তাহলে ইনসিতুর মধ্যে কে কে আসছে? বায়োস্ফিয়ার রিজার্ভ আসছে, জাতীয় উদ্যান আসছে, তার সাথে সাথে রিজার্ভ ফরেস্ট আসছে, অভয়ারণ্য আসছে, এগুলো। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো, জেএফএম প্রকল্প কোথায় শুরু হয়? জেএফএম প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়। কোথায় শুরু হয়? মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে। মেদিনীপুর আড়াবাড়ি জঙ্গল। কোথায়? আড়াবাড়ি জঙ্গলে। আচ্ছা, কিসের জঙ্গল ছিল? কিসের জঙ্গল ছিল? শাল। কিসের জঙ্গল ছিল? শাল। ঠিক আছে, সেই সময় যে চেয়ারম্যান ছিল এখানকার, AK ব্যানার্জি নাম। তোমরা এত কিছু তোমাদের দরকার নেই, যা সেটা মনে রাখবে যে আমাদের জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডান, বুঝতে পেরেছি। দেখো নর্মাল সমস্ত
জিনিসে মানে এক একটা অপশনের তোমাদের কিন্তু আমি ডিটেলস এখানে বলে দিচ্ছি, এমন নয় যে যেটা অ্যান্সার সেটারই আমি করে দিয়ে পালিয়ে যাচ্ছি, স্পিড রান করে চলে যাচ্ছি, সময় লাগুক বাট জিনিসটা যাতে আমি তোমাদেরকে বোঝাতে পারি এটাই টার্গেট। আর তোমরা এখন যারা পড়তে শুরু করেছো, এতদিন পড়োনি, তাদের জাস্ট এই একটাই সময় রয়েছে, আর মাত্র হাতে কটা দিন, এই 15 দিন, ওই মাসে 1 মাস, তার মানে 45 দিন হাতে। এই 45 দিনেও চাইলে ভালো নাম্বার আনা যাবে যদি তুমি চাও। কিভাবে করতে হবে, এই যে কি করতে হবে, শুধু রিভিশন করতে হবে। যে চ্যাপ্টারটা একদমই, দেখো বায়োলজির ক্ষেত্রে এখনো সময় আছে। বায়োলজির ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে এখনো যে চ্যাপ্টারটা হয়নি, 5খানা তো চ্যাপ্টার, এখনো যে চ্যাপ্টারটা হয়নি তুমি রিভিশন করে নিতে পারো বা একবার করে নিতে পারো। কিন্তু অঙ্ক বা ওইসবের অঙ্ক, হ্যাঁ অঙ্কর ক্ষেত্রে হতে পারবে না, তোমার মাথা গুলিয়ে যাবে। কিন্তু বায়োলজির ক্ষেত্রে বলছি, তোমরা কি করবে, যে চ্যাপ্টারগুলো এখনো হয়নি সেই চ্যাপ্টারগুলোকে এই 5-6 দিনের মধ্যে শেষ করে দাও। শেষ করে দেওয়ার পরে টেস্ট পেপার ধরো, টেস্ট পেপার তো করতেই হবে, এবং টেস্ট পেপার জিনুইন করতে হবে। তোমরা কি করো বলো তো, এই দিক থেকেও কেউ পড়াচ্ছে, এদিক থেকেও কেউ পড়াচ্ছে, নিজেও পড়ছো, বিভিন্ন বই করছো, একটা হচ্ছে না 10টা বই পড়ছো, এবং তোমাদের মাথাটা ঘেটে যাচ্ছে, তোমরা রেলিভেন্টটাকেই পড়ছো না। তোমাদেরকে ভালো নাম্বার পেতে গেলে রেলিভেন্ট পড়তে হবে। রেলিভেন্ট ইন দ্য সেন্স যে যেগুলো পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, তার জন্যই আমি তোমাদেরকে বলি যে আমি যে কোয়েশ্চেনগুলো করাই বা যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদেরকে বলে দিই, দেখবে যে এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সাজেশন তো আসবেই, সাজেশন অবশ্যই আসবে, সেখানে আমি তোমাদেরকে বলে দেবো যে কি কি পড়লে তোমাদের কি কি করলে রেজাল্ট আরো ভালো হবে। যে মাথার মধ্যে নেগেটিভ চিন্তাধারাটা একবারেই আনবে না যে আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হবে না। যেটাই তোমরা ভাববে সেটাই কিন্তু পরীক্ষা হলে ঘটে যাবে, ঠিক আছে, অক্ষরে অক্ষরে মিলে যায়। তো সেই জিনিসগুলো একদমই আনবে না। বন্ধুদের সাথে বেশি ঘোরাফেরা করলে ওই পড়াশোনা নিয়ে বেশি আলোচনা করবে না। তার কারণ তোমার বন্ধু যদি তোমাকে বলে দিচ্ছে যে আমি এই পড়ছি, রাত 2টো থেকে একদম সকাল দুপুর 2টো অবধি পড়ছি, এই করছি ওই করছি, আমার এই হয়ে গেছে, আমার ওই হয়ে গেছে, আমি পরীক্ষাতে একদম 1 ঘন্টার মধ্যে তুড়ি মেরে সলভ করে দিয়ে চলে আসি, তোমার মাথাটা ওইখানেই ঘুরে যাবে। আর ওইখানেই দেখবে তুমি আর পড়াশোনা শুরুও করতে পারছো না ঠিকঠাক ভাবে, ওই কথাগুলোই মাথায় ঘুরছে। তো বন্ধুকে বন্ধুর মতো প্রিপারেশন নিতে চাও, হ্যাঁ হেল্প নেবে, পড়াশোনার কোনো জিজ্ঞাসা এদিক ওদিক করা থাকলে জিজ্ঞাসা করবে, কিন্তু বন্ধুকে বন্ধুর মতো প্রিপারেশন করতে দাও, তুমি তোমার মতো প্রিপারেশনটাকে নাও, নেগেটিভ চিন্তা ভাবনা না নিয়ে পজিটিভ ভাবে এগো, ঠিক আছে। বায়োলজিতে দেখো, বায়োলজিটাকে যত কঠিন নেবে তত তোমাকে কঠিন লাগবে। জিনিসটাকে ভালোবাসো, জিনিসটাকে সোজা করো। দেখো আরো বায়োলজি হচ্ছে প্রেমের জিনিস, বুঝলে, বায়োলজি হচ্ছে একটা প্রেমের জিনিস। বায়োলজিটাকে যদি ভালো করে নিতে পারো না, তাহলে তোমাকে কিন্তু একদম নাম্বারটাকে একদম বাকি সাবজেক্টে ডাউন হয়ে গেলেও বায়োলজি তোমার পার্সেন্টেজটাকে আপ করে দেবে, ঠিক আছে। চলো, জ্ঞানের কথা আরো অনেক হবে পরে, এখন পড়ো। বলেছে শূন্যস্থান পূরণ, ড্যাশ হলো মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। কোনটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ? গুরু মস্তিষ্ক। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 2.1 এর অ্যান্সার হয়ে যাবে গুরু মস্তিষ্ক, ঠিক আছে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা কি কোষ বিভাজন ঘটে? আমি তো বললাম যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। F1 যুক্তের ফিনোটাইপ বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তা হলো প্রকট বৈশিষ্ট্য। কোনটা প্রকাশিত হয়? সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এইটা হচ্ছে তোমাদের প্রকট, আর এইটা হচ্ছে তোমাদের প্রচ্ছন্ন, তাই না? এটা হচ্ছে তোমাদের প্রচ্ছন্ন, ঠিক। এবার কোনটা প্রকাশ পাচ্ছে? এইটা তো F1 জনুরি, এটা তো F1 জনুরির একটা প্রোডাক্ট, তাই না? F1 জনুরি অপর, তাহলে কোনটা প্রকাশ পাচ্ছে? প্রকটটা প্রকাশ পাচ্ছে। আলটিমেটলি এই গাছটা কেমন হয়? লম্বা হয়। আলটিমেটলি এই গাছটা লম্বা হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, আধুনিক ঘোড়া খুর তাদের পূর্বপুরুষে 3 নম্বর আঙুলের রূপান্তরিত অবস্থা। ড্যাশ হলো সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট হলো সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল, তাহলে হটস্পট, ঠিক আছে। বায়োডাইভার্সিটিটা তোমরা লিখতে পারো, হটস্পট লিখলে হলো। নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়। তাহলে এই যে নাইট্রিফিকেশন বলে যে জায়গাটা আছে, নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশনে কি হয় বলতো? এই যে অ্যামোনিয়া বাবু আছে, এই যে অ্যামোনিয়া আছে, এ কিসে কনভার্ট হয় বলতো? অ্যামোনিয়া কনভার্ট হয় নাইট্রাইট, অ্যামোনিয়া কনভার্ট হয় নাইট্রাইটে। আচ্ছা ভালো করে লিখে দিচ্ছি, 1 সেকেন্ড। অ্যামোনিয়া কনভার্ট হয় নাইট্রাইট, আর তারপরে এই নাইট্রাইটটা কনভার্ট হয় নাইট্রেটে, নাইট্রাইটটা কনভার্ট হয় নাইট্রেটে। তাহলে এই যে অ্যামোনিয়া থেকে যে নাইট্রাইট হয়, এইখানে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে? এইখানে কাজে লাগে নাইট্রো সোমানাস, এখানে কাজে লাগে নাইট্রো সোমানাস, আর এইখানে কাজে লাগে নাইট্রো ব্যাক্টার, এখানে কাজে লাগে নাইট্রো ব্যাক্টার। তোমাকে অনেক সময় এখানে এ দিয়ে দেবে আর এখানে বি দিয়ে দেবে, জিজ্ঞাসা করবে যে এটা
এ ও বি শনাক্ত করো কোন ব্যাকটেরিয়া, একদম এটাই লিখতে হবে, নাইট্রোসোমানাস নাইট্রোব্যাক্টার, এটাই তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে এখানে কি হবে, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট প্রথমে তারপরে নাইট্রেটে রূপান্তরিত হয়, তাহলে এটা হবে নাইট্রিফিকেশন। এটা অ্যান্সার হয়ে যাবে নাইট্রিফিকেশন, ঠিক আছে? এটা হয়ে যাবে নাইট্রিফিকেশন। এই যদি বুঝতে না পারো আমি এখানে নিচে ইংলিশে লিখে দিচ্ছি। চলো, বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করো, বা যা কিছু লিখেছে বাদ দাও। সত্য মিথ্যা করতে বলেছে। জিব্রেলিন হরমোন উদ্ভিদের ফুল ও পাতার অকাল মোচন রোধ করে। তাহলে জিব্রেলিন হরমোন কি আমাদের ফুল ও পাতার অকাল মোচন রোধ করে? তোমরা জানো যে বার্ধক্য বিলম্বিত যে দশাটা সেটা কোন হরমোনের জন্য হয়? সেটা আমাদের হয় সাইটোকাইনিন হরমোনের জন্য। তোমাদের বাগানে যদি কোনো গাছের পাতা তাড়াতাড়ি ঝরে যাচ্ছে, তাহলে তুমি যদি সাইটোকাইনিন প্রয়োগ করে দাও, তাহলে তোমাদের সেই পাতাটা একটু দেরিতে পড়বে, ডিলে ইন লিফ সেনেসেন্স বলা হয়। তাহলে জিব্রেলিন হরমোন উদ্ভিদের ফুল ফল পাতার অকাল মোচন রোধ করে না, সেটা কি করে? সাইটোকাইনিন করে। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের, এইটা হয়ে যাবে তোমাদের ফলস, এটা হয়ে যাবে তোমাদের ফলস, এটা হয়ে যাবে তোমাদের ফলস। তাহলে এইখানে একদম এইটা, আচ্ছা এক সেকেন্ড, অনেক পরে পরে এইটু না, এটা একদম মুখ গোমড়া হয়ে গেছে, এটাকে আমি একটু সোজা করে নিই, তাহলে ঠিক আছে। চলো, তারপরে বলেছে প্রতিটি নিউক্লিওটাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। তাহলে নিউক্লিওটাইড বলতে কি বোঝো? নিউক্লিওটাইড বলতে কি বোঝো ভালো করে বোঝো। আমি আগের দিন বুঝেছিলাম যে একটা পেন্টো সুগার থাকবে, এখানে একটা নাইট্রোজেন বেস থাকবে, এখানে একটা ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ থাকবে, এটাকে বলা হবে নিউক্লিওটাইড। এই যে গোটা গ্রুপটাকে, এই যে গোটা গ্রুপটাকে বলা হবে নিউক্লিওটাইড, গোটা গ্রুপটাকে বলা হবে নিউক্লিওটাইড, ঠিক আছে? এইবার যদি এইখানে থাকে একটা পেন্টোজ সুগার, তার সাথে সাথে একটা অনলি নাইট্রোজেন, তাহলে এইটাকে বলা হবে কি? বলা হবে নিউক্লিওসাইড। ফসফেট গ্রুপটা এখানে থাকে না। তাহলে নাইট্রোজেন বেস ক ধরনের? পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে কে আছে? অ্যাডিনিন আছে আর গুয়ানিন আছে। আর পিরিমিডিনের মধ্যে কে আছে? থাইমিন আছে, সাইটোসিন আছে, ইউরাসিল থাকে। ডিএনএ তে কে থাকে? থাইমিন থাকে। আর আরএনএ তে ইউরাসিল থাকে, তাই না? তাহলে প্রতিটি নিউক্লিওটাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক আর ফসফরিক অ্যাসিড অবশ্যই থাকবে। তো এটা হয়ে যাবে তোমাদের, এটা হয়ে যাবে তোমাদের ট্রু, এটা হয়ে যাবে তোমাদের ট্রু। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের স্মাইলি, এটা হয়ে যাবে তোমাদের স্মাইলি, ঠিক আছে? বুঝতে পারলাম? বেশ, চলো বেশ। কি বলা যায়, মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। হ্যাঁ, মেন্ডেল ওই গাছটাকে এই জন্যই বেঁচেছিল যে সেখানে প্রয়োজন মতো যে তোমরা স্বপরাগযোগ করতে পারো আর প্রয়োজন মতো তোমরা ইতর পরাগযোগ করতে পারো। এটা কেন? কারণ যে ইমাসকুলেশন করে দেওয়া হয়, ওই যে পুংকেশকগুলোকে কেটে দেওয়া হয়, যদি কেটে দেওয়া হয় তাহলে ইতর পরাগযোগ হবে, যদি কেটে না দেওয়া হয় তাহলে স্বপরাগযোগ হবে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই তোমাদের হয়ে যাবে, এটা অবশ্যই তোমাদের হয়ে যাবে কি? একটা স্মাইলি, এটা হয়ে যাবে স্মাইলি। তার মানে কি? স্মাইলি মানে হচ্ছে এখানে ট্রু, স্মাইলি মানে হয়ে যাচ্ছে ট্রু। আচ্ছা, তাহলে হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল একটি প্রতিপাদ্য না, এটা ডারউইনের নয়, এটা হচ্ছে ল্যামার্কের, ঠিক আছে? ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। তাহলে এটা অবশ্যই হয়ে যাবে তোমাদের ফলস। তাহলে এখানে আর স্মাইলি হবে না, এখানে কি হয়ে যাবে? এখানে গোমড়া মুখ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো, বলছে অভঙ্গ দূষক পদার্থ জৈব বিবর্তনের জন্য দায়ী। হ্যাঁ, অভঙ্গ যে দূষকগুলো আছে যেমন ডিডিটি, ঠিক আছে, এরা কি করে যে যত পুষ্টি স্তরে ওপরে ওপরে যাবে তত কি হবে? তাদের মাত্রাটা বাড়তে থাকবে। আমি আগে ক্লাসগুলোকে এগুলো বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো অবশ্যই জৈব বিবর্তনের জন্য অভঙ্গ দূষকে দায়ী, যেমন হচ্ছে ডিডিটি একটা। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ট্রু, তার মানে এইখানেও তোমাদের হয়ে যাবে স্মাইলি, এখানেও হয়ে যাবে স্মাইলি, ঠিক আছে? চলো নেক্সট। এবার বলেছে যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমি আগের দিনই বলেছিলাম যে দূর বৃদ্ধি মানে দূরের বস্তু দেখার জন্য ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কাছের বস্তু দেখার জন্য ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। কাছে কমবে, দূরে বাড়বে। তাহলে এইটাও হয়ে যাবে ট্রু, এটাও হয়ে যাবে তোমাদের ট্রু, ঠিক আছে? এখানেও হয়ে যাবে তোমাদের স্মাইলি, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে জিব্রেলিন হরমোন এইটা প্রথমে হয়ে গেল ফলস, তারপর এটা ট্রু, তারপর এটা ট্রু, তারপর এটা ফলস, তারপরে দুটাই ট্রু, ঠিক আছে? বোঝাতে পারলাম? নেক্সট। চলো, হ্যাঁ ঠিক আছে। তারপরে স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভ মেলাবো আমরা। চলো স্তম্ভ মেলাবো কেমন হবে দেখো। মেনিনজেস কোথায় থাকে? এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণ, তারপরে এটা 2.13। তারপর বলেছে শাখা কলম কোথায় ঘটে? গোলাপে ঘটে, তার মানে 2.1
4। তারপরে হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কি হবে? হলুদ ও গোল। এই যে হলুদ এবং গোল, এখানে যদি অপশনটা এরকমও থাকতো, এখানে যদি অপশনটা এরকমও থাকতো তাহলে হতো, যদি অপশনটা এরকমও থাকতো তাহলেও এটাই কিন্তু অ্যান্সার হতো। তাহলে এটা হবে 2.15। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? গরম তরল স্যুপ কে বলেছিল? বিজ্ঞানী হ্যালডেন। হট ডাইলুট স্যুপ, তাহলে এটাতে 2.16। তারপরে কি বলেছে? যে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ 2.17। এটা কি? সুন্দরবন, তাহলে 2.17 এইটা অ্যান্সার। তারপর ক্রোমোজোম থেকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, তাহলে এটা কি করবে? সেন্ট্রোমিয়ার করবে, তাহলে 2.18। এই যে দুটো ক্রোমোজোম, যদি একটা ক্রোমোজোমটাকে আমি আঁকি, হ্যাঁ ঠিক, এই একটা ক্রোমাটিড এবং এই একটা আরেকটা ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে এই যে দুটো ক্রোমাটিডকে একসাথে, আচ্ছা মানে এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা, এরকম কিন্তু নয়। 4টে ক্রোমাটিড কিন্তু হয় না, দুটো ক্রোমাটিড থাকে। হ্যাঁ, কিন্তু দুটো ক্রোমাটিড থাকে, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড। ঠিক আছে, এই দুটোকে একসাথে জয়েন্ট করে রাখে, সেটাই আমি এখানে দেখিয়েছি। ঠিক আছে, এটার নামই হচ্ছে সেন্ট্রোমেয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম? দুটো ক্রোমাটিড থাকে, এবং দুটো ক্রোমাটিড, যদি আমার এখানে পেন রয়েছে, এইটা, এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড। ঠিক আছে, এই দুটো ক্রোমাটিড যদি এরকমভাবে জয়েন্ট করতে হয়, তাহলে একটা গিটের মতো জায়গাতে দিয়ে জয়েন্ট হয়, সেই গিটের মতো জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। ঠিক আছে, এবং সেন্ট্রোমেয়ারকে ঘিরে আরেকটাও তোমরা চাকতির মতো স্ট্রাকচার দেখতে পাও, সেটাকে বলা হয় কাইনেটোকোর। ঠিক আছে, সেটাকে বলা হয় কাইনেটোকোর। চলো, আচ্ছা এইখানে না এই জলদাপাড়া, এইটা হচ্ছে তোমাদের অভয়ারণ্য, সরি জলদাপাড়াটা অভয়ারণ্য, আমাদের এখানে কি বলেছে? বায়োস্ফিয়ার রিজার্ভ। তো জলদাপাড়া আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। ঠিক আছে, ওই জন্য সুন্দরবনটা অ্যান্সার হলো। ঠিক আছে, চলো এবার কি বলছে? বিশ্বদী শব্দটি বেছে লেখো। বিশ্বদী শব্দটি বেছে লিখতে হবে আমাদের, কি হবে? বামনত্ব, গলগণ্ড, বর্ণান্ধ, মধুমেহ। তো দেখো, বামনত্ব, গলগণ্ড, বর্ণান্ধ, মধুমেহ, তাহলে এইগুলো সব হরমোন জনিত, এইগুলো সব হচ্ছে আমাদের হরমোন জনিত রোগ। এবং এই যে সরি, এই যে এইটা, এই যে গলগণ্ড এবং মধুমেহ সব হচ্ছে হরমোন জনিত রোগ। আর বর্ণান্ধ হচ্ছে আমাদের এক্স লিঙ্ক, বর্ণান্ধ তো হচ্ছে আমাদের এক্স লিঙ্ক। বাকি বামনত্ব কার জন্য হচ্ছে? সোমাটোট্রপিক হরমোন যদি কম ক্ষরণ হচ্ছে তার জন্য হচ্ছে। গলগণ্ড কার জন্য হচ্ছে? থাইরক্সিন হরমোনের জন্য হচ্ছে। বহিঃক্ষরণ মানে বেশি ক্ষরণ কম ক্ষরণ দুটোর জন্যই হচ্ছে। মধুমেহ কার জন্য হচ্ছে? মধুমেহ তোমাদের ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হচ্ছে। ঠিক আছে, চলো মানবদেহে একটি মিশ্র স্নাবের নাম লেখো। মিশ্র নার্ভ কি কি আছে আমাদের? 2.20, এখানে আমি অ্যান্সারটা লিখছি। মিশ্র স্নাব কি কি আছে? মিশ্র নার্ভ হচ্ছে তোমাদের ভেগাস, তোমাদের ভেগাস, ট্রাইজেমিনাল। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের মিশ্র স্নায়ু। দুটো তোমাদেরকে বলে দিলাম, যেটা খুশি তোমরা মনে রেখে দিও। ভেগাসটা মনে রেখে দিও, লাস ভেগাস। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পিউরিন, অ্যাডিনিন, দেখো কোয়েশ্চেন চলে এসছে। পিউরিন বলেছে অ্যাডিনিন, পিউরিন বলেছে অ্যাডিনিন। আচ্ছা, অ্যাডিনিন মানে হচ্ছে এ, আচ্ছা এর সাথে কে বন্ড করবে? এ ডবল বন্ড টি হয় আর জি ট্রিপল বন্ড সি হয়। তাহলে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে এই এটা যদি পিউরিন হয়, তাহলে এইটা হবে পিরিমিডিন, এটা হবে, এটা হবে পিরিমিডিন। তাহলে এই টিটা কি? টি মানে হচ্ছে থাইমিন, তাহলে এখানে কি হবে? থাইমিন। ঠিক, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তোমরা যে কোনো একটা সঞ্চালন লিখে দিতে পারো, মুক্তকণের লথি, যুক্তকণের লথি, রোলার জীব, এটা সবই তোমরা লিখে দিতে পারো। একটি জীব থেকে একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? দেখো, একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ, আর একটি চরিত্রের জন্য কি হতে পারে? একটা চরিত্রের জন্য বিশুদ্ধ হতেই পারে, ঠিক আছে, কিন্তু আরেকটা চরিত্রের জন্য সে আমাদের কি বলতে ওটাকে বিষম সংকর হতে পারে। বিশুদ্ধ কাকে বলে? বিশুদ্ধ বলে এই জিনিসটাকে, বিশুদ্ধ বলে এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে বিশুদ্ধ বলে। কিন্তু যখনই তুমি এইটা লিখে দেবে, এইটার বিশুদ্ধ রইলো না, দুটোর একসাথে মিক্স হয়ে গেল, তাই না? তাহলে এটার বিশুদ্ধ রইলো না, তাহলে এটা বিষম সংকর হতে পারে। অবশ্যই হেটেরোজাইগাস হতেই পারে, একটা একটা চরিত্রের জন্য হোমোজাইগাস, কিন্তু আরেকটা চরিত্রের জন্য আমাদের বিষম সংকর হতেই পারে। যেমন এটা হচ্ছে এরকম, এটাকে লেখো তোমরা, দেখো এইটাতেও বিশুদ্ধ আছে কিন্তু এইটাকে অবিশুদ্ধ আছে, তাই না? মানে আমাদের হেটেরোজাইগাস আছে। চলো, বুঝতে পারলাম। তোমরা একটু শব্দ আকারে এই জিনিসটাকে লিখে নেবে। জীবন সৃষ্টির সময় পৃথিবীতে পরিবেশ কি প্রকার ছিল? এইটা আমি অ্যান্সার বলবো না, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। এটা সব থেকে সোজা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের সব থেকে সোজা কোয়েশ্চেন। 2.24টা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা জানো যে আমি প্রত্যেক দিন কিছু না কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি তোমাদের। তোমরা অনেকে কমেন্টে অ্যান্সার জানাও, অনেকে জানাও না। তোমরা যারা জানাও না তাদেরকে বলছি তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। তো
তো এই পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতে পরিবেশটা কেমন ছিল, ঠিক আছে, জারণধর্মী ছিল না বিজারণধর্মী ছিল। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখতে হবে। গ্রিন হাউস গ্যাস, বায়ু দূষণ, ফুসফুসের রোগ, SPM, তাহলে এটা হয়ে যাবে তোমাদের বায়ু দূষণ, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসের জন্য বায়ু দূষণ হচ্ছে, এবং ফুসফুসের রোগও বায়ু দূষণের জন্য হচ্ছে, এবং SPM মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য কিন্তু আমাদের বায়ু দূষণটা ঘটছে, এবং ওর জন্য আমাদের ফুসফুসে বিভিন্ন রোগও দেখা যাচ্ছে, ঠিক আছে। সর্পগন্ধার বিলুপ্তির একটি কারণ, সর্পগন্ধা কিসের জন্য বিলুপ্ত হয়েছে? অতি ব্যবহার। সর্পগন্ধা কিসের জন্য বিলুপ্ত হয়েছে? অতি ব্যবহারের জন্য, ঠিক আছে। পুষ্পা, লাল চন্দন, লাল চন্দন কিসের জন্য বিলুপ্ত হয়েছে? ওই যে অতি ব্যবহার, ঠিক আছে। পুষ্পা তোমার সিনেমা দেখেছো তো? চলো, এখন আর পাওয়া যায় না, সেই গভীর জঙ্গলে পাওয়া যায়। তাহলে তোমাদের এইখানে মোটামুটি 2.26 অব্দি আমি শর্ট কোয়েশ্চেনগুলো সমস্ত অ্যান্সার করে দিলাম। আরো অনেক পেজগুলো আছে, যে বইটা তো সবে আমার হাতে এসেছে, ঠিক আছে। মাঝে মাঝে স্মার্ট বোর্ড পাই, মাঝে মাঝে ল্যাপটপে স্ক্রিনেই দেখতে হয় তোমাদের। তোমাদের একটু যেদিন স্মার্ট বোর্ড থাকে না আমার কাছে, তো সেই দিন তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে, ঠিক আছে। তো আমি যখন তোমাদেরকে বলেছি জীবন বিজ্ঞানের কোনো কিছু তোমাদের প্রবলেম ফেস করার দরকার নেই, কোনো অসুবিধা হওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা আমাকে জাস্ট কমেন্ট করে জানাবে যে স্যার এইটা দরকার, ব্যাস আমি সেই জিনিসটা নিয়ে হাজির হয়ে যাবো। এই যে তোমাদের জন্য 3টে বই এখানে আমার কাছে রয়ে গেছে, তোমরা যেটা ডিমান্ড করবে সেটা নিয়ে চলে আসবো। জাস্ট তোমরা কি করবে? পড়তে থাকো। তোমাদের কাজ হচ্ছে একটাই, তোমরা পড়বে, আমি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে, বুঝতে পারলাম। বেশ, তোমাদেরকে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, যে দেখো তোমরা জাস্ট আর কয়েকটা দিন পর তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। এবার এই পরীক্ষার সময় না তোমাদের মাথায় অনেক নেগেটিভ চিন্তাধারাগুলো থাকে, যে বাকিদের হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, বাকিদের হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, আমি কোয়েশ্চেন পেপারগুলো সলভ করতে পারছি না সময় মতো। তো তোমরা কি করবে? জাস্ট এখন থেকেই বলছি, এখন থেকে কি করবে? তোমরা জাস্ট একটা আননোন টেস্ট পেপারকে খুঁজে বের করবে, সেটা এই বইয়ের হোক, এই বইয়ের হোক, অথবা WBH এর যে কোনো বইয়ের হোক, একটা আননোন টেস্ট পেপারকে বের করবে, এবং সেখানে তোমরা কি করবে? যে তুমি টাইম মতো একদম ঘড়ির কাঁটা ধরে একদম 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিবে, একদম বাড়ির মতো পরিবেশ, মানে পরীক্ষা হলের মতো পরিবেশ বাড়িতে রেখে তুমি কিন্তু পরীক্ষা দেবে, একদম খাতাতে যেমন লিখবে তেমন লিখবে। আমি জাস্ট তোমাদের একটা ভালো জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা ভাবছো এগুলো দরকার নেই, তো আমি তাদের জন্য বলছি না। যাদের মনে হচ্ছে যে স্যার এই জিনিসটা বলছি একবার অন্তত অ্যাপ্লাই করে দেখি, যদি 0.0% মনে হচ্ছে যে একবার অ্যাপ্লাই করে দেখি, তাহলে তোমরা অ্যাপ্লাই করে নেবে। রেজাল্ট কিন্তু তোমরা রেজাল্টে, যে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট, সেখানে তোমরা পেয়ে যাবে। এটা তোমরা কি করবে? ওই যে কোনো একটা আননোন পেজ খুলে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে শুরু করবে, না ওই লিখতে শুরু করে দেবে। দেখবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারছো কিনা, তুমি সমস্ত কোয়েশ্চেনগুলো পারছো কিনা, তোমার কোন জায়গাগুলো তোমার আটকাচ্ছে, কোন টপিকটা তোমাকে আরেকটু বেশি পড়তে হবে, কোন চ্যাপ্টারটা রিভিশন করতে হবে, তুমি কোনগুলোর অ্যান্সার ঠিকঠাক মতো লিখতে পারছো, তোমার কোন জায়গাগুলো আরো বেশি জোর দিতে হবে, তুমি কতটা জলের নিচে ডুবে আছো, তুমি এটা কিন্তু বুঝে যাবে। শুধু আমার সাবজেক্ট বলে নয়, যে কোনো সাবজেক্টে। তাহলে এই জিনিসটা যখনই তুমি বুঝে নেবে না, তাহলে এখন তোমার হাতে আরো 1 মাস সময় আছে, তুমি সেই জিনিসটাকে ঠিক করে নিতে পারবে। কিন্তু এর পরে যদি তুমি সেই জিনিসটা ট্রাই করতে যাও, তাহলে কিন্তু তোমার কাছে হাতে আর সময় থাকবে না, তখন তুমি, তোমার ইচ্ছা থাকলেও সময় থাকবে না। এই দুটো খুব মানে এমন একটা জিনিস, এই সময় কিন্তু যখন তুমি চাইবে এই জিনিসটা করতে, তখন তোমার হাতে সময় থাকবে না, আর যখন তুমি চাইবে না, তোমার কাছে অগাধ সময়। পরীক্ষা হলে 3 ঘন্টা যে কিভাবে পেরিয়ে যাবে সেটা তুমি খুঁজেও পাবে না, কিন্তু তখন তুমি পড়তে বসে 3 ঘন্টা দেবে, পেরোচ্ছে না। পড়তে বসে 3 ঘন্টা দেবে, 1 ঘন্টায় হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কি করবে? যে নেগেটিভ চিন্তাধারা মাথায় না রেখে একদম বিন্দাস পড়ো, শুধু পড়েই যাও, পড়েই যাও, কিছু করার দরকার নেই। মাঝে মাঝে একটু বাড়ির বাইরে দিকে বেরো, এমন নয় যে একদম বাড়ি বন্দী হয়ে একদম সবসময় পড়াশোনা করবে। এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। বাইরে বন্ধুদের সাথে একটু মেশামেশি, একটু বাইরে হাঁটাহাঁটি এসব করো, তার সাথে সাথে টেস্ট পেপার প্র্যাকটিস করো। এবং দেখো ABTA তো হয়ে গেছে, ABTA এর কিছু কোয়েশ্চেন থাকে একটু অবাস্তব, কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়, তো সেইগুলো থেকে একটু মাথাটাকে সরিয়ে রাখো, কারণ সেই টাইপের কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে না, ঠিক আছে। যেগুলো রেলিভেন্ট পড়ার চেষ্টা করো, তার সাথে সাথে কি করো? যে রিভিশন, ফুল রিভিশন করো, ঠিক আছে। চলো, বেশি জ্ঞান দিয়ে দিয়ে ভালো নয়, পরের ভিডিওগুলোতে আরো অনেক টিপস বলবো, সেই টিপসগুলোকে কাজে লাগাবে, ঠিক আছে। চলো, আজকের জন্য এইটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ঠান্ডা পড়ে গেছে, একদম জ্যাকেট ফ্যাকেট পরে সমস্ত কিছু, ঠান্ডা লাগবে না, শরীর খারাপ হয়ে গেলে তোমাদের পড়ারও ক্ষতি হবে। তো তোমরা কি করবে? ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের দেখো, যদি তোমরা যদি ক্যারিয়ার দিশারি একাডেমি থেকে দেখছো, তাহলে তোমরা কি করবে? যে এই CDA19 বলে একটা চ্যানেল আছে, CDA19 বলে ইউটিউবে সার্চ করবে, সেখানে তোমাদের সামনে চলে আসবে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ 9-10 এর সমস্ত ভিডিও কিন্তু আমাদের ওই চ্যানেলেই আসবে, ঠিক আছে। চলো, টাটা।